আমি একজন বিবাহিত পুরুষের সন্তানের মা হতে যাচ্ছি। দীর্ঘ ৬টি মাস সে আমাকে জান কলিজা বলে আগলে রেখেছিল। ভালোবাসার কত শত কসম খেয়েছিল। কিন্তু যেদিন তার হাতে আমাদের অনাগত সন্তানের আগমনী বার্তা, প্রেগন্যান্সি টেস্টের রিপোর্টটি তুলে দিলাম, সেদিনই সে কোনো এক অজানা অন্ধকারে উধাও হয়ে গেল। সব যোগাযোগ বন্ধ, যেন এই পৃথিবীতে তার কোনো অস্তিত্বই ছিল না। আমি ওই প্রতারকের মিথ্যা ভালোবাসার কথায় আমি আমার ১০ বছরের সংসার, স্বামী এবং আমার ৮ বছরের ছেলেকে রেখে চলে আসছিলাম। আমি এখন সবকিছু হারিয়ে জানতে পারলাম তার আগেও ২টা স্ত্রী আছে। এই নির্মম সত্যটা যখন আমার সামনে এসে দাঁড়ালো, তখন পায়ের নিচের মাটিটা যেন এক নিমিষে ধসে গেল। ঢাকা শহরের এই একচিলতে ভাড়া করা ঘরের জানালার গ্রিল ধরে আমি যখন বাইরের কালচে অন্ধকারের দিকে তাকাই, তখন নিজের অতীত আর বর্তমানের হিসাব কিছুতেই মিলাতে পারি না। একটা মানুষ কিভাবে এতটা নিখুঁত অভিনয় করতে পারে? কিভাবে প্রতিদিন চোখে চোখ রেখে পরম যত্নে যান আর কলিজা বলে বুকে টেনে নিতে পারে, যখন তার ভেতরে লুকিয়েছিল এক ভয়ানক শিকারী? হাতটা অবচেতনভাবে চলে গেল আমার পেটের ওপর। এখানে একটা নতুন প্রাণ স্পন্দিত হচ্ছে, যে এখনো পৃথিবীর আলোয় দেখেনি, অথচ জন্মের আগে সে এক চরম অনিশ্চয়তা আর পরিচয়হীনতার মুখোমুখি। এই অনাগত সন্তানটি তো কোনো অপরাধ করেনি, তবে কেন তার ভাগ্যে এই শাস্তি? চোখ ফেটে জল নেমে এলো। কিন্তু এই জল কার জন্য? সেই প্রতারকের জন্য, নাকি আমার ফেলে আসা সেই ৮ বছরের নিষ্পাপ ছেলেটার জন্য, যে ছেলেটা রাতে মায়ের বুকে মাথা না দিয়ে ঘুমাতে পারত না? আজ সে কিভাবে আছে? আমার স্বামী, যে মানুষটা হয়তো খুব গুছিয়ে রোমান্টিক কথা বলতে পারতো না, কিন্তু 10টা বছর ধরে আমার ছায়া হয়েছিল, তার সাথে করা এই চরম বিশ্বাসঘাতকতার বোঝা আমি কোথায় নামাবো? তীব্র অপরাধবোধে আমার বুকটা যেন ঝাঁঝরা হয়ে যাচ্ছে। সবকিছু হারিয়ে আজ আমি নিঃস্ব। চারিদিকে লোকলজ্জা, সমাজের বিষাক্ত প্রশ্ন আর নিজের ভেতরের এই অপরাধবোধ আমাকে প্রতিনিয়ত করে করে খাচ্ছে। ওই প্রতারক তো কোনো এক অজানা অন্ধকারে নিজেকে লুকিয়ে ফেলেছে, কিন্তু আমাকে ফেলে গেছে এক জীবন্ত নরকে। সারারাত চোখের জলে ভেসে যখন ভোরের আলো ফুটল, তখন ঘরের আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। চোখের নিচে কালি, মুখটা বিবর্ণ, কিন্তু পেটের ভেতর মৃদু নাড়াচাড়া যেন আমাকে মনে করিয়ে দিল, এখন ভেঙে পড়লে চলবে না। ভুল আমি করেছি, পাপ আমি করেছি, কিন্তু এই সন্তানকে বাঁচিয়ে রাখার দায়িত্ব এখন আমার। যে মরীচিকার পেছনে ছুটে আমি আমি আমার নিজের সাজানো স্বর্গ ধ্বংস করেছি, সেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়েই এখন আমাকে এক নতুন কঠিন লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। সেদিন সারা রাত এক ফোঁটা ঘুম আসেনি আমার চোখে। বিছানার এক কোণে বসে শুধু ফোনটার স্ক্রিনে তাকিয়েছিলাম। বারবার তার নাম্বারে কল দিয়েছি, প্রতিবারই একই উত্তর। এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। মানুষটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। ভোরের দিকে হঠাৎ একটা ভয়ঙ্কর সত্য মাথার ভেতর আঘাত করলো। আমি তো তার সম্পর্কে কিছুই জানি না। শুধু একটা অফিসের নাম জানি, একটা ফ্ল্যাটের ঠিকানা জানি, আর জানি তার মিষ্টি মিষ্টি কথা। এর বাইরে সে কোথাকার মানুষ, তার পরিবারকে, তার আসল পরিচয় কি, কিছুই জানি না। নিজের উপর তখন এত ঘৃণা হচ্ছিল যে আয়নায় নিজের মুখটাও দেখতে ইচ্ছে করছিল না। হঠাৎ ফোনটা বেজে উঠল। বুকটা ধক করে উঠল। মনে হলো হয়তো সে। তাড়াতাড়ি ফোনটা হাতে নিয়ে দেখি অচেনা নাম্বার। কাপা হাতে রিসিভ করতেই ওপাশ থেকে একজন নারীর কণ্ঠ ভেসে এলো। আপনি কি মেহেরিন? আমি কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললাম, জি। কে বলছেন? মেয়েটা কিছুক্ষণ চুপ থেকে খুব শান্ত গলায় বলল, আমি রুবাইয়া। আপনাকে একটা জরুরি কথা বলার ছিল। কথাটা শুনলে হয়তো আপনার জীবনটাই বদলে যাবে। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আপনি কি আরিফকে চিনেন? আরিফের নাম শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। জি। উনি কোথায়? আপনি জানেন? ওপাশে হালকা একটা তিক্ত হাসির শব্দ শোনা গেল। জানি, কারণ আমি তার স্ত্রী। মুহূর্তের মধ্যে আমার চারপাশটা ঝাপসা হয়ে গেল। মনে হলো কেউ যেন মাথার ভেতর ভারী কিছু দিয়ে আঘাত করেছে। আমি কাপা গলায় বললাম, কি কি বলছেন আপনি? আমি সত্যি বলছি। শুধু আমি না, আপনি ছাড়া আরও একজন আছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। রুবাইয়া ধীরে ধীরে বলতে লাগলো, আপনার মতো আমিও একসময় বিশ্বাস করেছিলাম ওকে। আমাকেও জান কলিজা বলে মাথায় তুলে রেখেছিল। তারপর একদিন জানতে পারলাম আমি একা না। আমার বিছানার পাশে মেঝেতে বসে পড়লাম। চোখ দিয়ে শুধু পানি ঝরছে। রুবাইয়া আবার বলল, আপনি কি প্রেগনেন্ট? আমি চমকে উঠলাম। আপনি জানলেন কিভাবে? কারণ আপনার আগেও আরেকজন মেয়ের সাথে একই কাজ করেছে সে। আমার পুরো শরীর কাঁপছিল। মনে হচ্ছিল
পৃথিবীর সবচেয়ে বড় প্রতারণার শিকার আমি। একটা মানুষ এত নিখুঁতভাবে একই অভিনয় বারবার কিভাবে করতে পারে? রুবাইয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি আপনার শত্রু না, আমিও আপনার মতো প্রতারিত। তাই চাইলে আমরা দেখা করতে পারি। ফোনটা কেটে যাওয়ার পর আমি অনেকক্ষণ নির্বাক হয়ে বসেছিলাম। জানালার বাইরে সকাল হয়ে গেছে, মানুষ কাজে বের হচ্ছে, গাড়ির হর্ন বাজছে, শহর তার নিয়মে চলছে। শুধু আমার জীবনটায় এক মুহূর্তের জন্য থেমে গেছে। হাতটা আবার পেটের উপর রাখলাম। ভেতরে ছোট্ট একটা প্রাণ নিঃশব্দে বেড়ে উঠছে। আর আমি বুঝতে পারলাম আমার সামনে এখন শুধু দুইটা পথ, হয় সব শেষ করে দেওয়া, না হয় এই ভয়ঙ্কর সত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে বাঁচার চেষ্টা করা। পরদিন বিকেলে রুবাইয়ার সাথে দেখা করতে গেলাম আমি, ঢাকার মোহাম্মদপুরের একটা ছোট্ট ক্যাফে। ভেতরে ঢুকতে কোণের টেবিলে বসে থাকা মেয়েটাকে দেখে বুকটা ধক করে উঠল। সাধারণ একটা সাদা থ্রি পিস পরা, চোখের নিচে ক্লান্তির ছাপ, কিন্তু সবচেয়ে বেশি চোখে লাগলো তার দৃষ্টিটা, ভীষণ ভাঙা অথচ অদ্ভুত শান্ত। মেয়েটা আমাকে দেখেই হালকা হাসলো। মেহেরিন, আমি মাথা নেড়ে সামনে গিয়ে বসলাম। কিছুক্ষণ আমাদের দুজনের কেউ কোনো কথা বলতে পারলাম না, কারণ আমরা দুজনেই একই মানুষের প্রতারণার শিকার। রুবাইয়া ব্যাগ থেকে একটা ছবি বের করে আমার সামনে রাখলো। ছবিটা দেখতে আমার বুকটা হিম হয়ে গেল। আরিফ দাঁড়িয়ে আছে, আর তার পাশে রুবাইয়া আর একটা ছোট্ট মেয়ে। আমি ফ্যালফ্যাল করে ছবিটার দিকে তাকিয়ে রইলাম। এটা আমার মেয়ে আয়রা, 5 বছর বয়স। আমার ঠোঁট শুকিয়ে গেল। মানে, তোমাদের সংসার আছে? রুবাইয়া তিক্ত হেসে বলল, ছিল, এখন শুধু নাম আছে। আমি কিছু বলতে পারছিলাম না। রুবাইয়া ধীরে ধীরে কফির কাপটা হাতে নিয়ে বলল, জানো, প্রথম প্রথম আমি বুঝতে পারিনি ও এমন মানুষ। খুব কেয়ারিং ছিল, প্রতিদিন ফুল আনতো, রাত জেগে গল্প করত, মনে হতো পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, কারণ একই গল্প তো আমার সাথেও ঘটেছে। তারপর রুবাইয়ের চোখটা হঠাৎ ভিজে উঠল। বিয়ে 3 বছর পর জানতে পারলাম আর একটা মেয়ের সাথে সম্পর্ক চলছে ওর। আমি প্রতিবাদ করেছিলাম, তারপর থেকেই ও বদলে যেতে শুরু করে। আমি নিঃশব্দে শুনছিলাম। একদিন মেয়েটা নিজেই আমাকে ফোন দেয়। তখন বুঝলাম আমি একা না। আমার হাত ঠান্ডা হয়ে আসছিল। তাহলে তুমি ওকে ছেড়ে দাওনি কেন? রুবাইয়া কিছুক্ষণ চুপচাপ থেকে নিচের দিকে তাকালো। কারণ আমি ভয় পেয়েছিলাম সমাজকে, মানুষকে, আর সবচেয়ে বেশি ভয় পেয়েছিলাম মেয়েটার ভবিষ্যৎ নিয়ে। কথাগুলো শুনে আমার বুকটা কেঁপে উঠল, কারণ আমিও তো এখন একই জায়গায় দাঁড়িয়ে আছি। হঠাৎ রুবাইয়া আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি তোমার স্বামীর কাছে ফিরে যাবে? প্রশ্নটা শুনে মনে হলো কেউ বুকের পুরনো ক্ষতটা ছিঁড়ে ফেলল। আমার 8 বছরের ছেলেটার মুখটা চোখের সামনে ভেসে উঠল। শেষ যেদিন বাসা থেকে বের হয়েছিলাম, ও আমার হাত শক্ত করে ধরে বলেছিল, মা, তুমি রাতে আসবা তো? আর আমি মিথ্যে বলেছিলাম, হ্যাঁ বাবা, আসবো। কিন্তু আমি আর ফিরিনি। চোখ বেয়ে হঠাৎ পানি গড়িয়ে পড়ল। আমি ফিসফিস করে বললাম, আমি জানি না ওরা আমাকে ক্ষমা করবে কিনা। রুবাইয়া ধীরে ধীরে বলল, ভুল মানুষ সবাই করে মেহেরিন, কিন্তু সবাই নিজের ভুল স্বীকার করার সাহস পায় না। আমি চুপ করে রইলাম। হঠাৎ মনে হলো এতদিন আমি একটা মরীচিকার পেছনেই ছুটছিলাম, আর সেই মরীচিকার নেশায় নিজের সত্যিকারের পৃথিবীটাই ধ্বংস করে ফেলেছি। ক্যাফের কাচের বাইরে তখন সন্ধ্যা নেমে এসেছে, আর আমার জীবনের অন্ধকারটা যেন আরো গভীর হয়ে উঠেছে। সেদিন রাতে বাসায় ফিরে আমি আর নিজেকে সামলাতে পারলাম না। বিছানার উপর বসে ছেলেটার পুরনো ছবিগুলো দেখতে দেখতে হাউমাউ করে কেঁদে উঠলাম। একটা ছবিতে আমার গলা জড়িয়ে ধরে হাসছে, আরেকটা স্কুল ড্রেস পরে দাঁত বের করে দাঁড়িয়ে আছে। আমি ফোনটা বুকে চেপে ধরে শুধু একটা কথাই ভাবছিলাম, আমি কিভাবে পারলাম একজন অচেনা মানুষের মিথ্যে ভালোবাসার জন্য আমি আমার নিজের সন্তানকে ফেলে চলে এসেছি। হঠাৎ ফোনে একটা মেসেজ ভেসে উঠল, অচেনা নাম্বার। তুমি আমার সম্পর্কে বেশি জানার চেষ্টা করো না, তাহলে তোমার জন্য ভালো হবে। মেসেজটা পড়ে শরীর ঠান্ডা হয়ে গেল। আরিফ। আমি কাপা হাতে কল দিলাম, কিন্তু নাম্বার বন্ধ। কয়েক সেকেন্ড পর আবার আরেকটা মেসেজ, বাচ্চাটা নষ্ট করে ফেলো, তারপর তোমার জীবন নিয়ে যা খুশি করো। আমার মাথার ভেতর যেন বিস্ফোরণ হলো। যে মানুষটা একসময় এই সন্তানকে নিজের ভবিষ্যৎ বলে স্বপ্ন দেখাতো, আছে মানুষই তাকে পৃথিবীর আশার আগে মেরে ফেলতে বলছে। রাগে, ঘৃণায়, অপমানে আমার পুরো শরীর কাঁপছিল। আমি ফোনটা ছুঁড়ে মারলাম দেয়ালে, তারপর পেটের উপর হাত রেখে ফুপিয়ে কেঁদে উঠলাম। আমি তোকে কিছু হতে দেব না, কিছু না।
পরদিন সকালে রুবাইয়া আমাকে একটা ঠিকানা পাঠালো, আরিফের অফিস। আমি অনেকক্ষণ দ্বিধায় ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম আমাকে সত্যটা জানতে হবে। দুপুরের দিকে অফিসটার সামনে গিয়ে দাঁড়ালাম। বড় কাচের বিল্ডিং, ভেতরে মানুষজন ব্যস্তভাবে চলাফেরা করছে। রিসিপশনে গিয়ে আরিফের নাম বলতে মেয়েটা অবাক হয়ে তাকালো। স্যার তো 3 সপ্তাহ আগেই চাকরি ছেড়ে দিয়েছেন। আমার বুকটা ধক করে নেমে গেল। কোথায় গেছেন জানেন? না ম্যাডাম, তবে শুনেছি উনি অন্য শহরে চলে গেছেন। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। মানুষটা সবকিছু পরিকল্পনা করেই করেছে। হঠাৎ পেছন থেকে একজন বলল, আপনি কি আরিফ ভাইয়ের পরিচিত? আমি ঘুরে তাকালাম। মাঝবয়সী একজন লোক। তিনি ধীরে ধীরে বললেন, ওনার ব্যাপারে সাবধান থাকবেন আপা। উনি অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। আমার নিঃশ্বাস আটকে গেল। লোকটা নিচু গলায় বলল, 2 বছর আগে অফিসের এক মেয়ে ওনার জন্য আত্মহত্যা করতে গিয়েছিল। আমি দেয়াল ধরে দাঁড়ালাম। মনে হচ্ছিল পায়ের নিচে মাটি নেই। লোকটা আবার বলল, আপনি যদি পারেন নিজের জীবনটা বাঁচান আপা। ওই মানুষটার জন্য নিজেকে শেষ করে দিয়েন না। অফিস থেকে বের হয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছিল আমি যেন দুঃস্বপ্নের মধ্যে আছি। একটা মানুষ কতগুলো জীবন একসাথে নষ্ট করতে পারে, আর আমি সেই মানুষের জন্য আমার নিজের ঘরটাই ভেঙে ফেলেছি। রাস্তার পাশে দাঁড়িয়ে হঠাৎ আমার খুব ইচ্ছে হলো ছেলেটাকে একবার দেখতে, শুধু একবার। সারা রাত দ্বিধার পর শেষ পর্যন্ত পরদিন সকালে আমি সিদ্ধান্ত নিলাম আমি আমার ছেলেকে দেখতে যাব। হয়তো দূর থেকে, হয়তো লুকিয়ে, কিন্তু একবার না দেখলে আমি পাগল হয়ে যাব। অনেকদিন পর পুরনো এলাকাটার রাস্তার পা রাখতেই বুকের ভেতর অদ্ভুত একটা কষ্ট ছড়িয়ে পড়ল। প্রতিটা গলি, প্রতিটা দোকান, প্রতিটা পরিচিত মুখ যেন আমাকে প্রশ্ন করছে, কেন চলে গিয়েছিলে? আমি মাথা নিচু করে হাঁটছিলাম। আমাদের বাসার সামনে গিয়ে থেমে গেলাম। দরজাটা আগের মতোই আছে। বারান্দার টবগুলো একই জায়গায়, শুধু আমি নেই সেখানে। হঠাৎ ভেতর থেকে আমার ছেলেটার কণ্ঠ ভেসে এলো, বাবা, মা কি আর আসবে না? আমার বুকটা ছিঁড়ে গেল। দরজার ফাঁক দিয়ে দেখলাম আমার ছেলে সোফায় বসে আছে, মুখটা শুকিয়ে গেছে। আর আমার স্বামী রায়হান চুপচাপ ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। লোকটাকে এত ক্লান্ত আগে কখনোই লাগেনি। সে ধীরে ধীরে বলল, মা হয়তো খুব দূরে চলে গেছে বাবা। ছেলেটা ফুপিয়ে উঠল, আমি কি কোনো দুষ্টুমি করেছিলাম? আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। দরজার পাশে দাঁড়িয়ে মুখ চিপে কান্না করতে লাগলাম। আমার সন্তান ভাবছে তার কোনো ভুলের জন্য মা তাকে ছেড়ে চলে গেছে। হঠাৎ পাশের ফ্ল্যাটের এক আন্টি আমাকে দেখে ফেললেন। উনি অবাক হয়ে বললেন, মেহেরিন, তুমি? আমি ভয় পেয়ে দ্রুত সরে যেতে চাইলাম, কিন্তু ততক্ষণে ভেতর থেকে রায়হান দরজা খুলে ফেলেছে। আমাদের চোখাচোখি হতেই সময় যেন থেমে গেল। তার চোখে কোনো রাগ ছিল না, ছিল শুধু অসীম ক্লান্তি আর ভাঙা বিশ্বাসের ছাপ। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম, কিছু বলার ভাষা নেই। রায়হান ধীরে ধীরে বলল, এসো ভেতরে। আমি কাপা গলায় বললাম, না, আমি শুধু ছেলেটাকে দেখতে এসেছিলাম। ঠিক তখনই আমার ছেলে দৌড়ে এসে দরজায় দাঁড়ালো। আমাকে দেখে ওর চোখ বড় হয়ে গেল। পরের মুহূর্তে সে চিৎকার করে উঠল, মা! দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। আমি হাঁটু গেড়ে বসে ছেলেটাকে শক্ত করে বুকের সাথে চেপে ধরলাম। ও কাঁদতে কাঁদতে বলছিল, তুমি কোথায় ছিলে মা? আমি তোমাকে অনেক খুঁজেছি। আমার চোখ দিয়ে অনবরত পানি ঝরছিল। আমি শুধু বলতে পারছিলাম, মাফ করে দে বাবা, মাফ করে দে। হঠাৎ রায়হানের চোখ চলে গেল আমার পেটের দিকে। কয়েক সেকেন্ডের নীরবতা। তারপর খুব ধীরে সে জিজ্ঞেস করল, তুমি প্রেগনেন্ট? রায়হানের প্রশ্নটা শুনে আমার পুরো শরীর অবশ হয়ে গেল। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। আমার ছেলেটা তখন আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। রায়হান আবার ধীরে বলল, আমি একটা প্রশ্ন করেছি মেহেরিন। তার গলায় চিৎকার ছিল না, ছিল ভয়ঙ্কর শান্ত একটা কষ্ট। আমি কাঁপতে কাঁপতে বললাম, হ্যাঁ। শব্দটা উচ্চারণ করার সাথে সাথে ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। রায়হান কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে সোফায় গিয়ে বসে পড়ল। মনে হচ্ছিল মানুষটা মুহূর্তেই আরো কয়েক বছর বুড়িয়ে গেছে। আমার খুব ইচ্ছে করছিল মাটির নিচে ঢুকে যেতে। ছেলেটা কিছুই বুঝতে না পেরে নিষ্পাপ গলায় বলল, মা, তোমার পেটে কি বেবি আছে? আমার চোখের পানি লুকিয়ে ওর মাথায় হাত বুলালাম। রায়হান হঠাৎ নিচু গলায় বলল, লোকটা কোথায়? আমি চুপ। যার জন্য তুমি 10 বছরের সংসার ভেঙে গেলে, সে কোথায়? প্রতিটা শব্দ যেন ধারালো ছুরির মতো আমার বুক কেটে যাচ্ছিল। আমি ভাঙা গলায় বললাম, সে পালিয়ে গেছে। রায়হান তিক্ত হেসে মাথা নিচু করল। আমি জানতাম। আমি অবাক হয়ে তাকালাম।
সে ধীরে ধীরে বলল, যেদিন তুমি বাসা ছেড়ে গেলে সেদিনই বুঝেছিলাম লোকটা তোমাকে ব্যবহার করছে। কিন্তু তখন তুমি এতটাই অন্ধ ছিলে যে আমার কোনো কথাই শুনতে চায়নি। আমার চোখ আবার ভিজে উঠল, কারণ সে সত্যি আমাকে থামানোর চেষ্টা করেছিল। শেষ রাতে সে শুধু একটা কথাই বলেছিল, যেও না মেহেরিন, মানুষটা তোমাকে ভেঙে দেবে। আর আমি তার কথাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা ভেবে ঘৃণা করেছিলাম। রায়হান হঠাৎ উঠে দাঁড়ালো। তুমি কি এখন ফিরে আসতে চাও? প্রশ্নটা শুনে আমি জমে গেলাম। এত বড় বিশ্বাসঘাতকতার পরও সেই প্রশ্ন করছে। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমার সেই অধিকার নেই। রায়হান কিছুক্ষণ চুপ থেকে বলল, অধিকার আছে কি নেই সেটা পরে দেখা যাবে, কিন্তু একটা কথা বলো, তুমি কি সত্যি অনুতপ্ত? আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, ফুপিয়ে কেঁদে উঠলাম। আমি প্রতিদিন মরে যাচ্ছি রায়হান। আমি জানি আমি অপরাধ করেছি, কিন্তু বিশ্বাস করো, আমি সব হারিয়ে বুঝেছি তোমাদের ছাড়া আমার কিছুই ছিল না। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। ঠিক তখনই রায়হানের ফোন বেজে উঠল। সে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে কারো উত্তেজিত কণ্ঠ ভেসে এলো। রায়হানের মুখের রং মুহূর্তেই বদলে গেল। কি বলছেন? কোথায় দেখেছেন তাকে? আমার বুক ধক করে উঠল। রায়হান ফোনটা কেটে আমার দিকে তাকালো, তারপর ধীরে ধীরে বলল, লোকটাকে পাওয়া গেছে। রায়হানের কথাটা শুনে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। কোথায়? রায়হান কিছুক্ষণ চুপ থেকে বলল, চট্টগ্রামে একটা হোটেলে নাকি দেখা গেছে তাকে। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। এতদিন পর হঠাৎ। রায়হান ফোনটা টেবিলে রেখে বলল, আমার এক পরিচিত লোক ওকে চিনতে পেরেছে। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। মনের ভিতর একসাথে হাজারটা অনুভূতি ঘুরপাক খাচ্ছে। রাগ, ঘৃণা, অপমান, ভয়, আর একটা প্রশ্ন, সে কি জানে আমি এখনো বেঁচে আছি? রায়হান হঠাৎ বলল, তুমি কি ওর সামনে দাঁড়াতে পারবে? আমি উত্তর দিতে পারলাম না, কারণ সত্যি বলতে আমি জানতাম না আমি পারবো কিনা। যে মানুষটার জন্য আমি নিজের সবকিছু ধ্বংস করেছি, তার মুখোমুখি দাঁড়ানোর সাহস কি আমার আছে? রায়হান আবার বলল, চাইলে আমি একাই যেতে পারি। আমি তাড়াতাড়ি মাথা নাড়লাম, না, আমিও যাব। আমার কণ্ঠে এবার একটা অন্যরকম দৃঢ়তা ছিল, কারণ আমি বুঝে গেছি পালিয়ে বাঁচা যায় না। যে আগুন আমি নিজে জ্বালিয়েছি, তার মুখোমুখি আমাকে দাঁড়াতেই হবে। সেদিন রাতে রুবাইয়াকে সব জানালাম। ও কিছুক্ষণ চুপ থেকে বলল, সাবধানে থেকো মেহেরিন, মানুষটা খুব বিপজ্জনক। আমি অবাক হয়ে বললাম, তুমি এত ভয় পাচ্ছ কেন? রুবাইয়ার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। তারপর সে এমন একটা কথা বলল যা শুনে আমার পুরো শরীর কেঁপে উঠল। কারণ তার আগের স্ত্রীটা হঠাৎ করে নিখোঁজ হয়ে গিয়েছিল। আমার হাত থেকে ফোন প্রায় পড়ে যাচ্ছিল। কি? হ্যাঁ, অফিসিয়ালি সবাই বলে মেয়েটা পালিয়ে গেছে, কিন্তু আমি জানি কিছু একটা হয়েছিল। ঘরের ভেতর হঠাৎ দম বন্ধ লাগতে শুরু করলো। রুবাইয়া নিচু গলায় বলল, মেয়েটা একদিন আমাকে কাঁদতে কাঁদতে বলেছিল আরিফ তাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। আমার বুকের ভেতর ধুকপুক শব্দ বাড়তে লাগলো। আমি কি তাহলে শুধু একজন প্রতারকের না, একজন ভয়ঙ্কর মানুষের ফাঁদে পড়েছিলাম? সারা রাত আমি ঘুমাতে পারলাম না। ভোরের দিকে হঠাৎ একটা নাম্বার থেকে কল এলো। অচেনা নাম্বার। রিসিভ করতে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর ওপাশ থেকে খুব পরিচিত একটা কণ্ঠ ভেসে এলো, তুমি আমার কথা শোনোনি কেন মেহরিন? আমার শরীর জমে গেল। আরিফ। আমি কাপা গলায় বললাম, তুমি কোথায়? সে হালকা হেসে বলল, তুমি আমাকে খুঁজছো? আমার রাগে পুরো শরীর কাঁপছিল। তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছ। ওপাশে কয়েক সেকেন্ড চুপচাপ। তারপর সে ঠান্ডা গলায় বলল, তুমি যদি চুপচাপ থাকো তাহলে ভালো থাকবে। বেশি বাড়াবাড়ি করলে তোমার আর তোমার পেটের বাচ্চার জন্য খারাপ হবে। আমি আতঙ্কে জমে গেলাম। এটা কি হুমকি? আমি কিছু বলার আগেই ফোনটা কেটে গেল। আর ঠিক তখনই আমার মনে হলো আমি আর শুধু প্রতারণার শিকার নই, আমি ভয়ঙ্কর এক খেলায় জড়িয়ে পড়েছি। আরিফের ফোনের পর থেকে আমি যেন সবসময় আতঙ্কের মধ্যেই থাকতে শুরু করলাম। রাতে সামান্য শব্দ হলেই বুক কেঁপে উঠত। মনে হতো দরজার ওপাশে হয়তো সে দাঁড়িয়ে আছে। রায়হান বিষয়টা বুঝতে পেরে সেদিনই সিদ্ধান্ত নিল আমি আপাতত ওদের বাসাতেই থাকব। প্রথমে রাজি হইনি, এই বাড়িতে ফিরে আসার মতো মুখ কি আমার আছে? কিন্তু রায়হান শুধু একটা কথাই বলেছিল, তুমি এখন একা না, তোমার সাথে একটা বাচ্চাও আছে। কথাটা শুনে আর কিছু বলতে পারিনি। অনেকদিন পর আবার সেই ঘরে ঢুকলাম, যেখানে একসময় আমার পুরো পৃথিবী ছিল। সবকিছু আগের মতোই আছে। আলমারির ওপর আমার পুরনো ছবি, বারান্দায় শুকিয়ে যাওয়া মানি প্ল্যান্ট,
ড্রেসিং টেবিলের কোণে পড়ে থাকা আমার পুরনো চুড়ি, শুধু বদলে গেছি আমি। রাতে ছেলেটা আমার বুকের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়ল। ওর নিঃশ্বাসের উষ্ণতা অনুভব করতে করতে আমার বুকটা আবার মোচড় দিয়ে উঠল। আমি কিভাবে এই শান্তিটা ছেড়ে চলে গিয়েছিলাম। হঠাৎ রায়হানের দিকে চোখ গেল। সে বারান্দায় দাঁড়িয়ে চুপচাপ বাইরে তাকিয়ে আছে। মনে হচ্ছিল মানুষটা অনেক কিছু বলতে চায়, কিন্তু বলছে না। আমি ধীরে ধীরে গিয়ে দাঁড়ালাম পাশে। তুমি আমাকে এত সহজেই ক্ষমা করে দিলে? রায়হান তিক্ত হেসে বলল, আমি এখনো ক্ষমা করিনি। কথাটা শুনে বুকটা কেঁপে উঠল। সে আবার বলল, কিন্তু তোমাকে এই অবস্থায় রাস্তায় ফেলে রাখতেও পারলাম না। আমার চোখ আবার ভিজে উঠল। ঠিক তখনই নিচে একটা মোটর সাইকেলের শব্দ হলো। সে নিচের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড স্থির হয়ে রইল। তারপর দ্রুত বলল, ভেতরে যাও। আমি ভয় পেয়ে বললাম, কি হয়েছে? সে নিচু গলায় বলল, নিচে যে লোকটা দাঁড়িয়ে আছে আমি নিশ্চিত ও আরিফের লোক। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি পর্দার আড়াল থেকে নিচে তাকালাম। কালো হেলমেট পরা একজন লোক আমাদের বিল্ডিংয়ের দিকে তাকিয়ে ফোনে কথা বলছে। কয়েক সেকেন্ড পর সে মাথা তুলে সরাসরি আমাদের বারান্দার দিকে তাকালো। আমার বুক ধড়ফড় করতে লাগলো। লোকটা কি আমাকে দেখেছে? রায়হান দ্রুত পর্দা টেনে দিল। তারপর ফোন বের করে কাউকে কল দিল। হ্যালো, তাড়াতাড়ি আসো। আমার মনে হচ্ছে ওরা বাসা পর্যন্ত চলে এসেছে। আমার পা কাঁপছিল। আমি বুঝতে পারছিলাম না একটা ভুল ভালোবাসা কিভাবে এত ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে উঠল। সেদিন গভীর রাতে হঠাৎ দরজায় জোরে জোরে ধাক্কার শব্দ হলো। ধরফর করে ঘুম ভেঙে গেল আমার। বাইরে থেকে কারো চিৎকার ভেসে এলো। দরজা খোলেন। পুলিশ! পুলিশ শব্দটা শুনে আমার বুকের রক্ত যেন শুকিয়ে গেল। রায়হান দ্রুত দরজার দিকে এগিয়ে গেল। আমি ভয়ে ছেলেটাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। দরজা খুলতেই তিনজন পুলিশ ভেতরে ঢুকল। একজন অফিসার গম্ভীর গলায় বললেন, আপনাদের মধ্যে মেহরিনকে? আমার পা কাঁপছিল। ধীরে ধীরে সামনে এগিয়ে গেলাম। অফিসার আমার দিকে তাকিয়ে বললেন, আপনার নামে একটা অভিযোগ হয়েছে। আমি হতভম্ব। অভিযোগ? একজন ব্যবসায়ী অভিযোগ করেছেন আপনি তাকে ব্ল্যাকমেল করছেন। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। আরিফ! রায়হান রেগে বলল, এটা মিথ্যা। লোকটাই ওর জীবন নষ্ট করেছে। অফিসার শান্ত গলায় বললেন, আমরা শুধু অভিযোগের তদন্ত করতে এসেছি। তারপর তিনি একটা ছবি বের করলেন। ছবিটা দেখে আমার বুক কেঁপে উঠল। আরিফ! কিন্তু ছবিতে তার চেহারা সম্পূর্ণ অন্যরকম। দাড়ি, চশমা, যেন নতুন পরিচয়। অফিসার বললেন, এই লোকটাকে আপনি চেনেন? আমি কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে রইলাম। তারপর ধীরে বললাম, হ্যাঁ, খুব ভালো করেই চিনি। অফিসার এবার নিচু গলায় বললেন, তাহলে আপনাকে থানায় গিয়ে কিছু তথ্য দিতে হবে। আমি আতঙ্কে রায়হানের দিকে তাকালাম। সে আমার পাশে এসে দাঁড়ালে। আমি ওর সাথে যাব। থানায় যাওয়ার পুরো পথটাতে আমার হাত কাঁপছিল। মনে হচ্ছিল আমি যেন ধীরে ধীরে এমন এক সত্যের দিকে এগোচ্ছি যেখান থেকে আর ফিরে আসা যাবে না। থানায় পৌঁছে অফিসার আমাদের একটা রুমে নিয়ে গেলেন। তারপর টেবিলের ওপর কয়েকটা ফাইল রাখলেন। মেহরিন ম্যাডাম, আপনি যাকে আরিফ নামে চেনেন তার আসল নাম আরিফ না। আমার বুক ধক করে উঠল। মানে? অফিসার ধীরে ধীরে বললেন, লোকটার বিরুদ্ধে একাধিক প্রতারণা, বিয়ের ফাঁদে ফেলা এবং অর্থ আত্মসাতের মামলা আছে। আমার নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল। অফিসার আবার বললেন, সে বিভিন্ন শহরে ভিন্ন ভিন্ন পরিচয়ে মেয়েদের সাথে সম্পর্ক তৈরি করে। তারপর তাদের কাছ থেকে টাকা নেয় অথবা মানসিকভাবে ব্যবহার করে চলে যায়। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। রায়হানের মুঠো শক্ত হয়ে গেছে। হঠাৎ অফিসার আরেকটা ফাইল খুললেন। তারপর এমন একটা ছবি সামনে রাখলেন যা দেখে আমার পুরো শরীর কেঁপে উঠল। একটা মেয়ের ছবি। ফাইলের নিচে লেখা, নিখোঁজ। অফিসার ধীরে বললেন, এই মেয়েটাও একসময় ওর সাথে ছিল। আমার গলা শুকিয়ে গেল। তারপর অফিসার কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন, 3 মাস পর নদীর পাশ থেকে মেয়েটার মরদেহ পাওয়া যায়। আমার মুখ থেকে চাপা চিৎকার বেরিয়ে এলো। রায়হান দ্রুত আমার হাত ধরে ফেলল। অফিসার এবার সরাসরি আমার চোখের দিকে তাকালেন। আপনি এখন খুব গুরুত্বপূর্ণ সাক্ষী, তাই সাবধানে থাকবেন, কারণ আমরা নিশ্চিত লোকটা এখনো আপনাকে নজরে রাখছে। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল, আর আমি প্রথমবার সত্যিকারের ভয় পেলাম। থানা থেকে বের হওয়ার পর আমার মনে হচ্ছিল আমি যেন অন্য একটা পৃথিবীতে এসে পড়েছি। চারপাশের সব মানুষ স্বাভাবিকভাবেই হাঁটছে, কথা বলছে, হাসছে, অথচ আমার জীবনটা এক ভয়ঙ্কর
আতঙ্কের মধ্যে আটকে গেছে। গাড়িতে বসে আমি একটাবারও কথা বলিনি। রায়হান শুধু চুপচাপ ড্রাইভ করছিল। হঠাৎ সে নিচু গলায় বলল, তুমি কি এখন বুঝতে পারছো কি ভয়ঙ্কর মানুষের সাথে জড়িয়ে পড়েছিলে? আমি মাথা নিচু করলাম। চোখের পানি গড়িয়ে পড়ছে। আমি সব শেষ করে ফেলেছি রায়হান। সে দীর্ঘশ্বাস ফেলল। সব শেষ হয়নি। তুমি এখনো বেঁচে আছো, সেটাই সবচেয়ে বড় কথা। কথাটা শুনে বুকটা হঠাৎ ভারী হয়ে উঠল। কারণ থানার সেই মেয়েটার ছবিটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল। আমি যদি একটু দেরি করতাম, আমার পরিণত কি এমন হতো? বাসায় ফিরে দেখি রুবাইয়া বসে আছে। আমাকে দেখে এসে উঠে দাঁড়ালো। তার চোখে স্পষ্ট ভয়। পুলিশ কি বলেছে? আমি ধীরে ধীরে সব বললাম। নিখোঁজ মেয়ে, মিথ্যা পরিচয়, একাধিক সম্পর্ক, সব সব শুনে রুবাইয়া হঠাৎ কাঁদতে শুরু করলো। আমি জানতাম মানুষটা খারাপ, কিন্তু এতটা ভয়ঙ্কর ভাবিনি। আমি তার হাত ধরলাম। আমরা দুজনে তখন একই দুঃস্বপ্নের বন্দী। ঠিক তখনই দরজার বাইরে কারো পায়ের শব্দ হলো। সবাই চুপ হয়ে গেল। রায়হান ধীরে ধীরে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরে কয়েক সেকেন্ড নিস্তব্ধতা। তারপর দরজার নিচ দিয়ে একটা খাম ভেতরে ঢুকিয়ে কেউ দ্রুত চলে গেল। আমার বুক ধরফর করতে লাগলো। রায়হান সাবধানে খামটা তুলে খুলল। ভেতরে একটা ছবি। ছবিটা দেখে আমার মুখ থেকে চাপা চিৎকার বেরিয়ে এলো। এটা আমার ছবি, আজ বিকেলের, থানার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তোলা। ছবির পেছনে লাল কালি দিয়ে লেখা, পুলিশের কাছে গেলে পরিণতি ভালো হবে না। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। রুবাইয়া ভয়ে কাঁপতে কাঁপতে বলল, সে আমাদের ফলো করছে। রায়হানের চোখে এবার ভয়ঙ্কর রাগ দেখা গেল। সে দাঁত চেপে বলল, এবার আর ওকে ছাড়ব না। আমি হঠাৎ বুঝতে পারলাম, এখন আর শুধু আমার ভুলের শাস্তির প্রশ্নটা, এখন এটা বাঁচা মরার লড়াই। সেদিন গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়লেও আমার চোখে ঘুম ছিল না। আমি বারান্দায় দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিলাম। হঠাৎ রাস্তার ওপাশে একটা কালো গাড়ি এসে থামল। আমার বুক ধক করে উঠল। গাড়ির ভেতর থেকে একজন ধীরে ধীরে সিগারেট ধরালো। অন্ধকারের মধ্যেও আমি সেই মুখটা চিনে ফেলাম। আরিফ। সে বসে বসে সরাসরি আমার বারান্দার দিকে তাকিয়ে আছে। আরিফকে দেখে আমার শরীর অবশ হয়ে গেল। চিৎকার করতে গিয়েও পারলাম না। সে গাড়ির ভিতরে বসে ধীরে ধীরে সিগারেট টানছে, আর চোখ সরাসরি আমার দিকে। মনে হচ্ছিল সে আমাকে ভয় দেখিয়ে উপভোগ করছে। আমি দ্রুত পর্দার আড়ালে সরে এলাম। হাত কাঁপতে কাঁপতে রায়হানকে ডাকলাম। রায়হান। সে এসেছে। রায়হান দৌড়ে এসে নিচে তাকাতেই মুখ শক্ত হয়ে গেল। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে গাড়িটা দ্রুত চলে গেল। রায়হান সাথে সাথে নিচে নামতে চাইল। আমি তার হাত চেপে ধরলাম। যেও না প্লিজ। কারণ আমার ভেতর অদ্ভুত একটা ভয় কাজ করছিল। মনে হচ্ছিল আরিফ ইচ্ছে করে আমাদের উত্তেজিত করছে। রায়হান আবার উপরে উঠে এসে পুলিশকে ফোন দিল। কিন্তু পুলিশ আসতে আসতে গাড়ির কোনো চিহ্নই পাওয়া গেল না। সারা রাত আতঙ্কে কাটল। পরদিন সকালে থানার একজন অফিসার এসে বললেন, আপনাদের কয়েকদিন সাবধানে থাকতে হবে। বিশেষ করে ম্যাডামকে একা বের হতে দেবেন না। আমি মাথা নিচু করে বসেছিলাম। এই পরিস্থিতির জন্য নিজেকেই দায়ী মনে হচ্ছিল। হঠাৎ আমার ছেলে এসে পাশে বসল। নিষ্পাপ গলায় বলল, মা, তুমি আবার কোথাও চলে যাবে না তো? প্রশ্নটা শুনে বুকটা মোচড় দিয়ে উঠল। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, না বাবা, আর কোথাও যাব না। ঠিক তখনই আমার ফোনে একটা মেসেজ এলো। অচেনা নাম্বার। হাত কাঁপতে কাঁপতে খুলতেই লিখি লেখা, তুমি যদি ভাবো তোমার স্বামী তোমাকে বাঁচাতে পারবে, তাহলে ভুল ভাবছ। নিচে একটা ছবি। ছবিটা দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। এটা আমার ছেলের স্কুলের সামনে তোলা। মানে সে আমার সন্তানের কাছেও পৌঁছে গেছে। আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম। রায়হান দ্রুত ফোনটা হাতে নিয়ে ছবিটা দেখতেই তার মুখের রং বদলে গেল। সে সাথে সাথে স্কুলে ফোন দিল। জানতে পারলাম আজ সকালে একটা অচেনা লোক স্কুলের সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। আমার পুরো শরীর কাঁপছিল। আমি বুঝে গেলাম আরিফ শুধু আমাকে ভয় দেখাচ্ছে না, সে প্রতিশোধ নিতে চাইছে। হঠাৎ রুবাইয়ার ফোন এলো। ওপাশ থেকে কাঁদতে কাঁদতে সে বলল, মেহরিন, আয়রা নেই। আমার বুক ধক করে উঠল। মানে? রুবাইয়া হিস্টোরিক্যালি কাঁদতে কাঁদতেই বলল, স্কুল থেকে ফেরার হওয়ার পর থেকে আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার হাত থেকে ফোন পড়ে গেল। ঘরের সবাই স্তব্ধ। আর আমার মাথার ভিতর শুধু একটা কথাই ঘুরছিল, আরিফ কি এবার সত্যি ভয়ঙ্কর কিছু করে ফেলেছে? রুবাইয়ার কান্নার শব্দটা এখন আমার কানে বাজছে। মেহরিন, আমার মেয়েকে বাঁচাও প্লিজ। আমরা আর এক মুহূর্ত দেরি করলাম না। রায়হান দ্রুত গাড়ি বের করলো। পুরো রাস্তা জুড়ে শুধু আতঙ্ক আর দোয়া। আমার বুকের ভিতর বারবার একটা কথাই ঘুরছিল, আরিফ কি সত্যি একটা বাচ্চাকে আঘাত করতে পারে?
কিন্তু থানার সেই নিখোঁজ মেয়েটার ফাইলটা মনে পড়তেই শরীর ঠান্ডা হয়ে গেল। রুবাইয়ের বাসায় পৌঁছাতে দেখি চারপাশে মানুষজন জড়ো হয়েছে। রুবাইয়া প্রায় পাগলের মতো হয়ে গেছে। আমাদের দেখে সে দৌড়ে এসে আমার হাত চেপে ধরল। ও আমার মেয়েকে নিয়ে গেছে মেহেরিন, ও আমাকে শেষ করে দেবে। ঠিক তখনই রুবাইয়ের ফোনে একটা ভিডিও আসে। ভিডিও চালু করতেই সবাই স্তব্ধ। একটা অন্ধকার ঘর, ছোট্ট আয়রা কোনায় বসে কাঁদছে, আর ক্যামেরার ওপাশ থেকে আরিফের কণ্ঠ, পুলিশের কাছে গেলে পরের বার মেয়েকে জীবিত পাবে না। রুবাইয়া চিৎকার করে কেঁদে উঠল। আমার মাথা ঝিমঝিম করছিল। হঠাৎ ভিডিওর পেছনে একটা শব্দ শুনিয়ে রায়হান থেমে গেল। ট্রেনের হুইসেল। সে দ্রুত ভিডিওটা আবার চালালো। তারপর বলল, লোকটা রেললাইনের আশেপাশে কোথাও আছে। পুলিশ ভিডিও ট্র্যাক করার চেষ্টা শুরু করলো। কয়েক ঘন্টার উত্তেজনামূলক অপেক্ষার পর খবর এলো চট্টগ্রামের পুরনো একটা গোদাম ঘরের লোকেশন পাওয়া গেছে। পুলিশ আমাদের যেতে নিষেধ করেছিল, কিন্তু রুবাইয়া মেয়ের জন্য পাগলের মতো হয়ে গিয়েছিল। আর আমি জানতাম এই ভয়ঙ্কর খেলার শেষ আজই করতে হবে। রাতের অন্ধকারে আমরা গোদাম ঘরের সামনে পৌঁছালাম। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ ভেতর থেকে আয়রার কান্নার শব্দ ভেসে এলো। রুবাইয়া ছুটে যেতে চাইলে পুলিশ তাকে আটকে দিল। তারপর দরজা ভেঙে সবাই ভেতরে ঢুকলো। ভেতরের দৃশ্য দেখে আমার শরীর কেঁপে উঠল। আয়রা কোনায় বাঁধা, আর তার সামনে দাঁড়িয়ে আরিফ। আমাদের দেখেই সে হাসল, সেই পরিচিত ভয়ঙ্কর হাসি। শেষ পর্যন্ত চলে এলে? রায়হান রাগে এগিয়ে যেতে চাইলে পুলিশ থামালো। আরিফ ধীরে ধীরে আমার দিকে তাকালো। দেখলে মেহেরিন, তোমার জন্য কত সুন্দর একটা খেলা তৈরি হয়েছে। আমার পুরো শরীর ঘৃণায় কাঁপছিল। আমি চিৎকার করে বললাম, তুমি মানুষ না। সে হেসে বলল, মানুষই তো, শুধু অভিনয়টা ভালো পারি। কথাটা শুনে আমার বুকটা মোচড় দিয়ে উঠল। এই অভিনয়ের পেছনেই তো আমি আমার পুরো জীবন হারিয়েছিলাম। হঠাৎ আরিফ পকেট থেকে একটা ছুরি বের করলো। চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ল। সে আয়রার গলায় ছুরি ধরে বলল, কেউ কাছে আসবে না। রুবাইয়া চিৎকার করে কাঁদছিল। আমার মনে হচ্ছিল সব শেষ হয়ে যাবে। ঠিক তখনই আয়রা হঠাৎ জোরে কামড় বসালো আরিফের হাতে। ব্যথায় সে ছুরিটা আলগা করতেই পুলিশ ঝাঁপিয়ে পড়ল। চারদিকে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। কয়েক সেকেন্ড পর একটা গুলির শব্দ, তারপর সব নিস্তব্ধ। গুলির শব্দের পর কয়েক সেকেন্ড কেউ নড়তে পারছিল না। আমার বুক ধড়ফড় করছিল। ধীরে ধীরে চোখ খুলে দেখি আরিফ মাটিতে পড়ে আছে। তার কাঁধ থেকে রক্ত ঝরছে। পুলিশ তাকে ঘিরে ফেলেছে। আর কোনায় দাঁড়িয়ে কাঁদছে ছোট্ট আয়রা। রুবাইয়া দৌড়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরল। মেয়েটা ফুপিয়ে বলছিল, মা, আমি ভয় পেয়েছিলাম। সে দৃশ্য দেখে আমার চোখেও পানি চলে এলো। একটা নিষ্পাপ শিশুকে নিজের প্রতিশোধের খেলায় ব্যবহার করতে পারে যে মানুষ, সে কতটা ভয়ঙ্কর হতে পারে। পুলিশ আরিফকে হাতকড়া পরাচ্ছিল। ঠিক তখনই সে হঠাৎ আমার দিকে তাকিয়ে হাসল। রক্তাক্ত অবস্থাতে তার চোখে অদ্ভুত এক উন্মাদনা। তুমি ভাবছো তুমি জিতে গেছো? আমি চুপচাপ তাকিয়ে রইলাম। সে ধীরে ধীরে বলল, তুমি তো আগেই সব হেরে গেছো মেহেরিন। তোমার সংসার, তোমার সম্মান, সব। কথাগুলো আবার আমার বুক চিরে গেল, কারণ এটাই ছিল সবচেয়ে নির্মম সত্য। আমি সত্যি অনেক কিছু হারিয়েছি, কিন্তু এবার আমি মাথা নিচু করলাম না। ধীরে ধীরে সামনে এগিয়ে গিয়ে বললাম, হ্যাঁ, আমি ভুল করেছি, ভয়ঙ্কর ভুল। কিন্তু আমার ভুলের শাস্তি আর কাউকে দিতে দেব না। আরিফ কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর হঠাৎ চিৎকার করে উঠল, সবাই অভিনয় করে, তুমিও করেছো। পুলিশ তাকে টেনে নিয়ে গেল। আর আমি বুঝলাম, মানুষটা শেষ মুহূর্ত পর্যন্ত নিজের অপরাধ স্বীকার করতে শিখল না। গোদাম ঘর থেকে বের হয়ে রাতের আকাশের দিকে তাকালাম। অনেকদিন পর বুকের ভেতর হালকা একটা অনুভূতি হলো। ঝড় এখনো শেষ হয়নি, কিন্তু অন্তত দুঃস্বপ্নটার মুখোশ খুলে গেছে। কয়েকদিন পর সংবাদ মাধ্যমে আরিফের আসল পরিচয় প্রকাশ পেল। বিভিন্ন শহরে প্রতারণা, একাধিক নারীকে বিয়ের ফাঁদে ফেলা, অর্থ আত্মসাৎ, মানসিক নির্যাতন সব বেরিয়ে এলো। অনেক মেয়ে সামনে এসে অভিযোগ করলো। আমি টিভির সামনে বসে শুধু একটা কথাই ভাবছিলাম, যদি আমি একটু আগে সত্যটা বুঝতাম। হঠাৎ পাশে বসা রায়হান ধীরে বলল, নিজেকে এত শাস্তি দিও না। আমি তার দিকে তাকালাম। সে শান্ত গলায় বলল, ভুল মানুষ করে, কিন্তু ভুল বুঝে ফিরে আসার সাহস সবার থাকে না। আমার চোখ আবার ভিজে উঠল, কারণ এত কিছুর পরেও মানুষটা আমাকে মানুষ হিসেবেই দেখছে। কিন্তু একটা প্রশ্ন এখনো আমার ভেতর থেকে কুরে কুরে খাচ্ছিল, সে কি কোনোদিন আমাকে সত্যি ক্ষমা করতে পারবে? 6 মাস পর আজ হাসপাতালের সাদা বিছানায় শুয়ে আমি আমার নবজাতক মেয়েটার দিকে তাকিয়ে আছি। ছোট্ট মুখ, চোখ বন্ধ, নরম নিঃশ্বাস। মনে হচ্ছে পৃথিবীর সব ঝড়ের পর এজন্য এক টুকরো শান্তি।
আমার চোখ দিয়ে নিঃশব্দে পানি গড়িয়ে পড়ল। এই শিশুটার পৃথিবীতে আসার গল্পটা কত অন্ধকার, কত কষ্টে, তবুও সে নিষ্পাপ। ডাক্তার বেরিয়ে যাওয়ার পর রুমে ধীরে ধীরে ঢুকলো রায়হান। তার হাতে ছোট্ট গোলাপি একটা কম্বল। সে চুপচাপ এসে মেয়েটার দিকে তাকিয়ে রইল। আমি ভাঙা গলায় বললাম, তুমি চাইলে এ বাচ্চার কোনো দায়িত্ব না নিলেও পারো। রায়হান কয়েক সেকেন্ড চুপ করে থাকলো। তারপর ধীরে ধীরে মেয়েটার ছোট্ট হাতটা স্পর্শ করলো। মেয়েটার সাথে সাথে তার আঙ্গুল মুঠো করে ধরল। সেই দৃশ্যটা দেখে আমার বুকটা কেঁপে উঠল। রায়হান হালকা হেসে বলল, বাচ্চারা কোনো পাপ নিয়ে জন্মায় না মেহরিন। আমার চোখ ঝাপসা হয়ে গেল। কিন্তু আমি তো তোমার বিশ্বাস ভেঙেছি। সে দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ, ভেঙেছ। হয়তো সে দাগ কোনোদিন পুরোপুরি মুছবে না। আমার বুকটা আবার ভারী হয়ে উঠল। কিন্তু সে এরপর ধীরে ধীরে বলল, তবুও আমি চাই না আমার ছেলে তার মাকে ঘৃণা করে বড় হোক। আমি ফুপিয়ে কেঁদে উঠলাম। 10 বছরের সংসারে এই মানুষটা কখনো বড় বড় প্রেমের কথা বলেনি, কিন্তু শেষ পর্যন্ত সবচেয়ে বড় ভালোবাসাটাই হয়তো সে দেখালো। ঠিক তখনই আমার ছেলে দৌড়ে রুমে ঢুকলো। মা, আমার বোন কোথায়? আমি হেসে মেয়েটাকে দেখালাম। সে বিস্ময়ে বলল, এত ছোট? পুরো রুমে অনেকদিন পর সত্যিকারের হাসির শব্দ উঠল। জানালার বাইরে বিকেলের আলো ছড়িয়ে পড়ছে। আমি ধীরে ধীরে বুঝতে পারলাম, জীবন সবসময় রূপকথার মতো না। কিছু ভুলের ক্ষমা পুরোপুরি পাওয়া যায় না, কিছু ক্ষত আজীবন থেকে যায়। কিন্তু মানুষ চাইলে সেই ভাঙা জায়গাগুলো নিয়েও আবার বাঁচতে শিখতে পারে। আমি আমার মেয়েকে বুকের কাছে টেনে নিলাম। এই প্রথম মনে হলো, হয়তো আমার জীবন পুরোপুরি শেষ হয়ে যায়নি। হয়তো ধ্বংসস্তূপের ওপর থেকেও নতুন একটা জীবন শুরু সম্ভব। সমাপ্ত।